আজকে ডেট কত বলো? 12 তারিখ। আজকে 12/4/25। আমরা আলোচনা করছিলাম ইলেকট্রিক ফ্লাক্স, আমরা আলোচনা করেছি ফাই নিয়ে। ফাই সমান হচ্ছে ই ডট ডি ই ডট এস। আবার ফাই সমান আমরা আলোচনা করেছি ইন্টিগ্রেশন ই ডট ডিএস। কেউ বলতে পারবে এই ই ডট এস আর ই ডট ডিএস কখন কখন ব্যবহার হয়? ই ডট এস কখন ব্যবহার হয় আর ইন্টিগ্রেশন কখন ব্যবহার হয়? হ্যাঁ, কি কি কারণে বল? বিজিতের গলাটা একটু লাউডার এলো দেখি শুনি। বিজিত বলো, কোন ক্ষেত্রে হয়? এই দুই ফর্মুলাটা একই, দুটোই তড়িৎ ফ্লাক্স দিচ্ছে। কখনো ই ডট এস লিখছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এস হবে। তার মানে এখানে হচ্ছে ই হচ্ছে ইউনিফর্ম যদি হয়, ইলেকট্রিক ফিল্ড যদি ইউনিফর্ম হয়, তার ক্ষেত্রে এটা হবে। আর ইলেকট্রিক ফিল্ড যদি নন ইউনিফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে এটা হবে। ওকে, আমরা গাউস থিওরেমটা পড়িনি। তার আগে একটা জিনিস যেটা সৃজা খুব ভালো পয়েন্ট আউট করেছে, তোমাদের বইয়েই আছে। সেটা হচ্ছে, দেখো আমরা আগের দিন আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে ফ্লাক্স, এই যে তড়িৎ ফ্লাক্স যেটা ইলেকট্রিক ফ্লাক্স, অবশ্যই ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে আমরা আলোচনা করছি। ইলেকট্রিক ফ্লাক্স কখনো পজিটিভ, কখনো আবার ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে নেগেটিভ। তো এই পজিটিভ ইলেকট্রিক ফ্লাক্সের সময় আমি ডিসকাস করেছিলাম যে ফাই এটা সমান যেহেতু ই ডট এস, আর ডট প্রোডাক্ট হলে আমরা বলেছিলাম ই ইন্টু এস ইন্টু কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এস। তো তার জন্য আমরা বলেছিলাম যে পজিটিভ তখনই হবে, এটা তো মান, এটাও ইলেকট্রিক ফিল্ডের মান, এটা হচ্ছে পজিটিভ। সারফেসের এটা ক্ষেত্রফলের মান, এটাও হচ্ছে পজিটিভ। তাহলে এই দুটো যেহেতু পজিটিভ, তাই ফাই পজিটিভ হবে না নেগেটিভ হবে শুধুমাত্র কস থিটার উপর নির্ভর করে। তা আমরা বলেছিলাম যে পজিটিভ যদি হয়, তাহলে কস থিটা শুড বি গ্রেটার দ্যান জিরো, মানে কস থিটা পজিটিভ হতে হবে। কস থিটা পজিটিভ হওয়ার জন্য আমরা বলেছিলাম থিটা গ্রেটার দ্যান -90 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি। এই যে কথাটা বলেছিলাম, এইটা মানেই কিন্তু থিটা লেস দ্যান 90 ডিগ্রি। এটা কেন? তার কারণ হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আর এস ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে হচ্ছে কোণ, দুটো ভেক্টরের মধ্যে কোণ। তো এই দিক দিয়ে যদি করে, এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও যদি এটা যদি এটাকেও তো আমরা +30 ডিগ্রি বলবো। আমরা তো জানি না থিটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যে কোণ। তার মধ্যে তো কেউ বলেনি যে একজন এক্স অক্ষের সাপেক্ষে কত, ওয়াই অক্ষের সাপেক্ষে কত। তো যদি বাম দিকেও 30 ডিগ্রি থাকে আর ডান দিকেও 30 ডিগ্রি থাকে, তাহলে সেটা 30 ডিগ্রিই হয়। তাই এই যে পার্টটা, এই পার্টটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হচ্ছে না। তোমরা কি বোঝাতে পারলাম না পারলাম না? আমরা বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড এইদিকে, এই দিকের একটা কোণ, এই কোণটা হচ্ছে পজিটিভ, এই এসটা যদি এইদিকে হয়। আবার এস যদি এইদিকে হয়, তাহলে আমরা তখন এইদিকে বলেছিলাম নেগেটিভ। তাহলে এই পজিটিভ নেগেটিভ নানা রকম কোণ আমরা আলোচনা করেছিলাম। কিন্তু দেখো, যদি এই পজিটিভ আর নেগেটিভের অ্যাকচুয়াল কোনো মানেই নেই, যখন পার্টিকুলারলি দুটো ভেক্টরকে আমরা কনসিডার করব, কারণ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাই উপরের দিকের কোণটা কত ভ্যালু সেটা জানলেই হবে, নিচের দিকের কোণটা কত ভ্যালু সেটা জানলেই হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই কস থিটা, কস থিটাকে যদি আমরা দেখি, কস থিটা হচ্ছে কিন্তু তোমার যুগ্ম অপেক্ষক, এটা হচ্ছে ইভেন ফাংশন। ইভেন ফাংশন, কস থিটাতে কস মাইনাস থিটা বসালেও সেটা কিন্তু কস থিটা হয়। কস অফ মাইনাস থিটা মানেও কিন্তু হচ্ছে কস থিটা। তাহলে আমাদের কিন্তু কোনো চাপ নেই। এই মাইনাসের ডাইরেকশনটা যদি আমরা, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই,
এটা বাদ দিলে কোনো চাপ নেই, বরং বাদ দিলে পুরো কম্প্যাক্ট একটা রূপ আমরা পাবো। তাই এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এইটা পজিটিভ তখনই হবে যখন তোমরা বলবে থিটা লেস দ্যান 90 ডিগ্রি। এটা বললেই এটা কমপ্লিট। সেটা বুঝতে পেরেছিস না পারিসনি বল? আছিস? ঠিক আছে। তার মানে এখানে আমি যেটা বলেছিলাম সেটা কমপ্লিট ম্যাথামেটিক্যাল একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, অঙ্কের স্টেটমেন্ট দিয়েছিলাম। কিন্তু এখানে দেখো মানে ই আর এস ভেক্টরের মধ্যবর্তী কোণ যেহেতু বলছে, আর এখানে যেহেতু cos থিটাতে আমরা রেজাল্ট পাচ্ছি, তো মাইনাস হোক প্লাস হোক সেটা কোন রকম কোনো চাপের ব্যাপার নয়। আর আমি কার সাথে কার কোণ করব, কোন দিকে করব, সেটা তো জাস্ট কোণ তো একটা স্কেলার রাশি। কোণের তো আর মানে এই অ্যাঙ্গেলটা তো আর সরণ নয়, এটা হচ্ছে কোণের একটা মান। তো এটা একটা স্কেলার রাশি, সুতরাং এটা মাইনাস প্লাস এর সাথে আমাদের কোনো কিছু কিন্তু যায় আসে না, আমরা খালি কোণটা দেখব। এগেন যখন নেগেটিভ, ঋণাত্মক, তখন আমরা বলেছিলাম থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, হ্যাঁ গ্রেটার দেন 90 ডিগ্রি আর লেস দেন 270 ডিগ্রি। মানে কি, ওই পাতায় আমি ডিসকাস করছি। নেগেটিভ ফ্লাক্স যখন আমরা বলেছিলাম, তোমরা আগের দিনের ক্লাস খুললেই বুঝতে পারবে, তখন আমরা বলেছিলাম থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি আর লেস দেন 270 ডিগ্রি। মানে কোন জায়গাটা নিয়েছিলাম আমরা? এই অ্যাঙ্গেলটাকে নিয়েছিলাম, এই অ্যাঙ্গেলটাকে। ঠিক এই জায়গায় আমরা বলেছিলাম ফ্লাক্স। তার মানে ই এইদিকে হলে, যদি এস এইদিকে হয়, এইটা যদি থিটা হয়, বিপরীত দিকের একটা কোণ যদি হয়, তাহলে তখন আমরা এটা বলেছিলাম। এইটাকে আমরা ডাইরেক্ট এরকম করে না লিখে এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে সিমিলার। এখানে যদি কোণ করে আর এখানে যদি কোণ করে, দুটো একই ব্যাপার। এদিক থেকেও আমি কোণ নিতে পারি, এদিক থেকেও আমি কোণ নিতে পারি। সুতরাং এই 90 ডিগ্রি থেকে 270 পর্যন্ত যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে বলতে পারি থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল হলেই এটা হবে নেগেটিভ ফ্লাক্স, ঋণাত্মক ফ্লাক্স। কেন? তার কারণ হচ্ছে, ধরে নাও এইদিকে হচ্ছে ই আর ধরে নাও এইদিকে হচ্ছে এস। তাহলে কোনটা এদের দুজনের মধ্যে কোনটা হবে? এটাও হতে পারে কোণ, এটাও হতে পারে কোণ। তাহলে এইটা দেখো 180 থেকে 200, এটা থাকছে 180 ডিগ্রি থেকে টু 270 এর মধ্যে থাকছে, আর এটা থাকছে তোমার 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকছে। তো দুটোর ক্ষেত্রেই তো আমার একই রেজাল্ট, দুটোর ক্ষেত্রেই তো আমার একই রেজাল্ট। তার মানে আমি 180 ডিগ্রির পরে যে কোণটা আছে সেটাকে কিন্তু আমরা বাদ দিতে পারি। কারণ দিস ইজ মোস্ট, এটা হচ্ছে বেটার স্টেটমেন্ট, এবং এটা কিছু এর মধ্যে কোন রকম কোনো ইনফরমেশন আমরা লুজ করছি না। সো নো ইনফরমেশন ইজ লস্ট হেয়ার। তার মানে এটা মানেই এটার ইকুইভ্যালেন্ট এটা, কিন্তু এটা হচ্ছে মোর কম্প্যাক্ট। এটাকেই তোমরা ব্যবহার করো। তাহলে আমরা এখানে একটা মডিফিকেশনের জায়গায় এলাম, সেটা হচ্ছে পজিটিভ ফ্লাক্স। তখন আমরা বলবো অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এস, এদের মধ্যে অ্যাঙ্গেল হবে লেস দ্যান 90 ডিগ্রি, 0 ডিগ্রির চেয়ে বেশি। নেগেটিভ ফ্লাক্স, এটা আমরা বলবো 90 ডিগ্রি থেকে শুরু, অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এস 180 ডিগ্রিতে শেষ। বুঝেছো? এটা কি প্রত্যেকে কারেক্ট করে নিও, প্রত্যেকে একবার দেখে নিও জিনিসটা। ওকে, তারপর দেখো নেক্সট আর একটা জিনিস হচ্ছে যেটা পাঠিয়েছিল, সম্ভবত ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। হুম, এখানে তোমাদের এই প্রশ্নটা হচ্ছে 22-এরটা, এমসিকিউ 22 না কোথাকার এটা? প্রিয়ন্তন, যেটা তুমি পাঠিয়েছো এটা কোথাকার পাঠিয়েছো? বইয়ের? বইয়ের এমসিকিউ 22-এরটা?
পেজ নাম্বারটা একটু বলো আমাকে, পেজ নাম্বারটা বলো। এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। ও, তোমাদের করে দেওয়া আছে হটস, সেখানে 22-এরটা, 54 পাতার 22-এরটা। এটা প্রত্যেকে একবার দেখো, তারপর আমি এটা বলে দেবো। হটসের, এটা আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। 22-এরটা, এটা যেহেতু করে দেওয়া আছে, পেজ নাম্বার 54। এখানে একটু গল্পটা ডিফারেন্ট। এখানে কি দিয়েছে, বেসিক্যালি এখানে যেটা দিয়েছে, এখানেও একটা দ্বিমেরু আছে, একটি তড়িৎ দ্বিমেরু আছে, যেটা একটি সুষম তড়িৎ ক্ষেত্রে আছে। সেখানে, এখানে আগে যেমন আমরা তড়িৎ দ্বিমেরু যেটা বলতাম, সেই তড়িৎ দ্বিমেরুতে আগে আমরা কি বলতাম, আমরা সিম্পল বলতাম দুখানা আধান এরকম করে রয়েছে, দুটো পয়েন্ট চার্জ নিতাম, দুটি বিন্দু আধান, পয়েন্ট চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এরা যদি খুব কাছাকাছি থাকে তাহলেই আমরা একে বলতাম তড়িৎ দ্বিমেরু। এখন এই যে প্রবলেমটা আছে, সেখানে ডিস্ট্রিবিউটেড চার্জ দিয়েছে। কিরকম, এই পর্যন্ত অর্ধেক হচ্ছে নেগেটিভ, আর অর্ধেক দিয়েছে পজিটিভ, এরকম করে দেওয়া আছে। এবং এটা এটা এই যে তড়িৎ ক্ষেত্র যেটা রয়েছে, তার সাথে একটা অ্যাঙ্গেল করে একে ছেড়ে দেওয়া হয়েছে, থিটা অ্যাঙ্গেল করে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এইটাকে আমরাও কিন্তু দ্বিমেরু হিসেবে ভাবতে পারি। এটাকেও আমরা, এই যে নেগেটিভটার একটা নেট আধান থাকবে, পজিটিভটার একটা নেট আধান থাকবে, এখানে নেগেটিভের সেন্টার হবে, নেগেটিভের কেন্দ্র হবে, এখানে পজিটিভের কেন্দ্র হবে। তার মানে এদের মধ্যিখানে আমি ভাবতে পারি এরকম একটা জায়গায় মাইনাস কিউ আছে, এরকম একটা জায়গায় প্লাস কিউ আছে, যেটা আবার একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, ই এর মধ্যে আছে, অ্যাঙ্গেল থিটা। সেইভাবে কিন্তু আমরা টর্ক ক্যালকুলেট করে টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারি। এটা প্রত্যেকে দেখো, এই অঙ্কটা ভালো, প্লিজ চেক ইট। এটা করে দেওয়া আছে, সেজন্য আমি আর এটা নিয়ে বিশেষ কিছু ভাবছি না। নেক্সট, অনেকেরই অনেক ডাউট আছে, কিন্তু যেটা এখন আমার খুব ইমিডিয়েট, আমার যেটা মনে হলো যে ডিসকাশনের কাছাকাছি রয়েছে, সেগুলো আমি বললাম। ওকে, বাদ বাকিগুলো আমরা পরে দেখব। দেখো, আমরা যেটা পড়ছিলাম, এবার আমরা পড়ার জায়গায় আছি। আমরা তড়িৎ ফ্লাক্স পড়লাম, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর তার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়লাম, ঘনকোণ। ঘনকোণটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল। এই সলিড অ্যাঙ্গেলের সলিড অ্যাঙ্গেলের মধ্যে আমরা কি কি জিনিস পেয়েছি, একটা হচ্ছে এর ডেফিনেশন হচ্ছে ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটা থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, এই যে ডিএস ভেক্টরটা নিয়েছি তার সাথে আর ভেক্টরের অ্যাঙ্গেল বা আর ভেক্টরের ডাইরেকশনের অ্যাঙ্গেল। ওকে, আর একটা কি জিনিস জেনেছি, এর একক হচ্ছে স্টেরেডিয়ান। আর একটা জিনিস কি জেনেছি, যদি একটা বদ্ধ তল হয়, বদ্ধ তল যদি হয়, তাহলে তার অভ্যন্তরীণ বিন্দুর জন্য ডি ওমেগা যখন আমরা নেব, সেটা কত হবে, সেটা কত হবে ডি ওমেগা, বলো। একটা বদ্ধ তলের জন্য, এরকম একটা তল আছে, এর জন্য কোনো একটা পয়েন্ট যদি ভেতরে থাকে, তার জন্য কত হবে সেটা আমরা ডিসকাস করিনি, কিন্তু এটা আমরা গোলকের ক্ষেত্রে আমরা করেছি। গোলকের জন্য কত করেছি, 4 পাই স্টেরেডিয়ান। ওকে, আর তড়িৎ ফ্লাক্স পড়তে গিয়ে আমরা আরো কতগুলো জিনিস জেনেছি প্রিভিয়াস ক্লাসে। সেটা হচ্ছে যে একটি কিউ আধান যদি থাকে,
গোলকের যদি কেন্দ্রে থাকে, গোলকের কেন্দ্রে যদি কিউ আধান রাখা হয়, তাহলে গোলকের যে ক্ষেত্রফল, গোলকের যে তোমার বক্রতল, পুরো যে বক্রতল, সেই বক্রতলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? এটা আমরা পড়েছিলাম, কত হবে? মোট কতগুলো বলরেখা বেরোবে? মোট সংখ্যা, মোট বলরেখার সংখ্যাকেই মোট তড়িৎ ফ্লাক্স বলা হয়। এটা কত হয়েছিল মনে নেই? এটা একটা গোলক, তার কেন্দ্রে একটা কিউ আধান আছে, তার চারিদিকে আমরা ক্যালকুলেট করলাম মোট বলরেখা কতগুলো বেরিয়েছিল? অবশ্যই কিউ বাই এপসাইলন নট। এটা পেয়েছিলাম কিউ বাই এপসাইলন। এটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা জানি এখানে হচ্ছে ফাই সমান হচ্ছে ই ইন্টিগ্রেশন ই ডট ডিএস, কারণ এখানে ই এর ডাইরেকশন প্রত্যেক জায়গায় চেঞ্জ হচ্ছে দেখো। আর এটা হচ্ছে গোলক বিজিত, এটা কিন্তু সার্কেল নয়, এটা হচ্ছে গোলক। বুঝতে পারছো না পারছো না? গোলকের একটা তল আছে, এবার গোলকের এই দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এই দিকেই হচ্ছে গোলকের সারফেসের ডাইরেকশন। তাহলে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এটা ক্লোজ একটা, এটা বদ্ধতল, সেজন্য ক্লোজ করলাম। তাহলে এখানে ক্লোজ করে আমি দেখতে পাচ্ছি ই ডিএস ইন্টু কস জিরো। কস জিরো মানে 1। এবার ই এর মান, এটা হচ্ছে ই এর মান, ই এর মান প্রত্যেক জায়গায় একই। কেন? কিউ আধান থেকে প্রতিটা জায়গার ডিস্টেন্স হচ্ছে আর। সেটার মান কত? ই এর মান কত হবে? ই এর মান হবে 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস। এবার এইটা যেহেতু কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। ডিএস মানে কি? ছোট ছোট সারফেস, ছোট ছোট সারফেস গোলকের যদি যোগ করে যায়, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে গোলকের? কত হবে? এটার মান কত হবে? 4 পাই আর স্কোয়ার। ভেরি গুড। তাহলে আমরা পাবো, দেখো ফাই সমান আমরা কি পাবো? ফ্লাক্স সমান 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার। এটা উপরে হবে আর স্কোয়ার। এই আর স্কোয়ার কেটে গেল, 4 পাই কেটে গেল, নিয়ে আমরা পাবো কিউ বাই ইপসাইলন নট, যেটা আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা প্রমাণ করব, আজকে আমরা গাউসের উপপাদ্য, আগে প্রথমে স্টেটমেন্টটা পড়ি, থিওরেম। গাউস বলছে কি, স্টেটমেন্টটা বলছে যে কোন বদ্ধ তলের মধ্য দিয়ে নির্গত নেট তড়িৎ ফ্লাক্স, যে কোনো, এটা যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে নির্গতনের তড়িৎ ফ্লাক্স, ওই বদ্ধ তলের মধ্যে আবদ্ধ মোট আধানের 1/ইপসাইলন নট গুণ। এই সূত্রটা তিনি দিয়েছেন। আমরা আগের পাতায় কি পড়লাম? প্রিভিয়াস পেজে আমরা কি পড়েছিলাম? প্রিভিয়াস পেজে আমরা কি বললাম? কিউ আধান যদি, কিউ আধান যদি গোলকের কেন্দ্রে থাকে, তবে গোলকের পৃষ্ঠ দিয়ে নেট তড়িৎ ফ্লাক্স কত? এক্ষুনি আমরা কি করলাম আগের পাতায়? নেট তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই ইপসাইলন নট। কিউ হচ্ছে আধান, তার মানে এটাও তো হলো আধান যেটা আছে তার 1/ইপসাইলন নট গুণ, মোট আধানের 1/ইপসাইলন নট গুণ। তাহলে এটার সাথে
এটার সাথে এই যে আমরা এই যে যেটা প্রমাণ করলাম তার সাথে এটার তফাৎ কোথায়? এই দুটোর মধ্যে তফাৎ কোথায়? একটা তো অলরেডি প্রুভ করে ফেলেছি। দুটোর ক্ষেত্রে রেজাল্ট একই। মোট আধানের 1/epsilon naught গুণ। তাহলে গাউসের উপপাদ্য কি এমন এক্সট্রা জিনিস বলল? যেটা আমরা আগে প্রমাণ করিনি, যেটাকে আমার প্রমাণ করা নাম্বার 1, 1 নাম্বার তাহলে ধরেছে। একটা পয়েন্ট ধরেছে যে এখানে দিয়েছে তফাৎ। তফাৎ 1 নাম্বার তফাৎ হচ্ছে যে যেকোনো বদ্ধ তলের জন্য প্রযোজ্য। আর কিছু তফাৎ তোমাদের মাথায় এসছে? ওখানে দেখো বলেছে আধান আবদ্ধ। ওটা কি বলেছে কেন্দ্রে রাখতে হবে? আধানকে কি কেন্দ্রে রাখতে বলেছে? আর একটা হচ্ছে বদ্ধ তলের মধ্যে আধান, বদ্ধ তলের মধ্যে থাকা আধানের পজিশন, অবস্থানের উপর নেট তড়িৎ ফ্লাক্স নির্ভরশীল নয়। আমরা গোলকের ক্ষেত্রে বলেছিলাম গোলকের কেন্দ্রে। এখানে আমরা গাউস দেখতে পাচ্ছি বলছে যে কোনো বদ্ধতল রাখো, বদ্ধতলের মধ্যে যে কোনো বিন্দুতে তুমি কিউ আধান রাখো, তাহলে আমরা সেখান থেকে যে ফ্লাক্স বেরোবে সেই ফ্লাক্সটা আমি পাবো Q/epsilon naught। তাহলে ছবিতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে প্রবলেমটা করলাম গোলকের ক্ষেত্রে, সেই প্রবলেমের ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখবো এই হচ্ছে আমার গোলক, এই হচ্ছে আমার কিউ আধান, আর এই কিউ আধানের জন্য এই যে ফ্লাক্সটা চারিদিকে রেডিয়ালি অরিয় ভাবে বেরোচ্ছে, এই রেডিয়ালি যেটা বেরোচ্ছে এই নেট যে ফ্লাক্স যেটা বেরোচ্ছে এটা হচ্ছে Q/epsilon naught। কিন্তু গাউস কি বলল? গস কি বলল? গস বলল যে তোমার এরকম গোলক হতে হবে তার কোনো মানে নাই। এটা তো গোলক, গোলক হবে তার কোনো মানে নাই। যে কোনো ধরনের আকৃতি হতে পারে, যে কোনো তেবড়ে তোমরা আকৃতি হতে পারে। একটাই কন্ডিশন হচ্ছে এটাকে বদ্ধ তল হতে হবে। সেই বদ্ধ তলের মধ্যে যে কোনো বিন্দুতে তোমার আধান রাখো, এখানে Q1 রাখো বা Q রাখো, তাহলে এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা বেরোবে, চারিদিকে যে ফ্লাক্সটা বেরোবে, সেই যে ফ্লাক্সটা নেট ফ্লাক্স যেটা বেরোবে, সেই নেট ফ্লাক্সটাও কিন্তু হবে Q/epsilon naught। অবশ্যই 3D, বদ্ধতল মানে 3D। তুমি বলো কোনো একটা জিনিসকে বদ্ধতল মানে কি? ধরে নাও কি বলবো ওই আলুর বস্তা, আলুর বস্তায় কাউকে ভরে দিল, একটা আধান ভরে বেঁধে দিল ধর, তাহলে বদ্ধতল হলো। এটা হচ্ছে বদ্ধতল। তার মধ্যে যদি আলুর বস্তার মধ্যে যদি কিউ আধান থাকে এবং তার মুখ যদি বেঁধে দেওয়া থাকে, তাহলে বস্তার চারিদিকে যে ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স বেরোবে সেটা হচ্ছে Q/epsilon naught। কিন্তু তাহলে আমাদের প্রমাণ করতে হবে, আমরা তো গোলকের জন্য প্রমাণ করে ফেলেছিলাম পটাপট। তাহলে এখন নিশ্চয়ই আমাদের গাউস এর জন্য আমাদের সব প্রমাণ করতে হবে। তাছাড়াও আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা গাউস বলেছে, তাহলে গাউসের উপপাদ্য থেকে আমরা যদি গ্রাফিকে মানে ছবি দিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেতরে যদি আধান থাকে কিউ, এইটা ধরে নাও বদ্ধতল, তাহলে নির্গত মোট ফ্লাক্স সমান হচ্ছে Q/epsilon naught। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে বদ্ধতল, ধরে নাও এরকম একটা বদ্ধতল, এর বাইরে যদি কোনো আধান থাকে কিউ, তাহলে এই কিউ এর জন্য কিন্তু নির্গত নেট ফ্লাক্স হবে 0।
তাহলে মেন কথা হচ্ছে এই যে ফ্লাক্স ফাই, এই যে ফ্লাক্স, এই ফাইটা কিউ বাই ইপসাইলন নট তখনই হবে যদি এই কিউটা ভেতরে থাকে, যদি এই কিউটা ভেতরে থাকে। তার জন্য এই কিউটাকে আমরা বলবো কিউ এনক্লোজড, কিউ এনক্লোজড, ভেতরে থাকা। সেই জন্য আমরা বারবার আমরা ছবিতে এই এতে লিখবো কিউ ইএনসি, এনক্লোজড, তলের মধ্যে ভেতরে থাকা আধান। আবার দেখো এই যে ফাই সমান আমরা লিখতে পারি কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট, ভেতরে থাকা আধান। এই ফাই সমান আবার আমরা লিখতে পারি জেনারেল, ফাই সমান হচ্ছে ই ডট ডিএস। আর যেহেতু বদ্ধ তলের কথা আলোচনা হচ্ছে সেজন্য ক্লোজ ইন্টিগ্রাল হবে বদ্ধ তলের জন্য। তার মানে এই দুটোকে নিয়ে আমি বলতে পারি এগুলো সব কিন্তু গাউসের থিওরেম। ই ডট ডিএস, ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। এটা একটা মারাত্মক থিওরেম, যে থিওরেম দিয়ে আমরা খুব সহজেই কিছু সিমেট্রিক্যাল কেসে ইলেকট্রিক ফিল্ড পটাপট বার করতে পারবো, খুব ইজিলি বার করতে পারবো। তার মানে এটাও গাউসের থিওরেম, আগের পাতায় যে দুটো লিখেছি সেটাও গাউসের থিওরেম, এটাও গাউসের স্টেটমেন্ট, এটাও কিন্তু গাউসের স্টেটমেন্ট। এটা ইন্টিগ্রাল ফর্ম, এটা হচ্ছে সমাকলীয় রূপ মনে হয়, ইন্টিগ্রাল ফর্ম। তাহলে এবার বলো তো দেখি, ধরে নাও একটা প্রবলেম তোমাদেরকে জিজ্ঞেস করছি। প্রবলেম এইটা হচ্ছে একটা বদ্ধ তল, এখানে কিছু আধান আছে Q1, Q2, Q3, Q4। প্রশ্ন করা হলো যে এই বদ্ধতল, যেটা এস নাম দিলাম, ধরে নাও বদ্ধতলটার নাম হচ্ছে এস, তাহলে এস বদ্ধতল থেকে, বদ্ধতল দিয়ে মোট নির্গত তড়িৎ ফ্লাক্স কত? কে বলতে পারবে? ভেরি গুড। এইখানে দেখো কিউ এনক্লোজড মানে ভেতরে যেটা আছে, ভেতরে কে কে আছে? এ আর এ। বাইরের গুলোকে আমরা কনসিডার করব না, কারণ বাইরের জন্য ফ্লাক্স জিরো হয়। তার মানে 1/ইপসাইলন নট গুণ কার সাথে? যেটা ভেতরে আছে, Q1 প্লাস Q2। বাইরে কি আধান থাকলো সেটা নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যথা করব না। নেক্সট প্রশ্ন। ধরে নাও তোমাকে বলছে যে এই একটা সিলিন্ড্রিক্যাল টিউব, এটা হচ্ছে ফাঁপা চোঙ, যার দুই দিক বদ্ধ, বদ্ধ। এর মধ্যে এখানে কিউ একটা আধান আছে, ভেতরে আধান হচ্ছে, অভ্যন্তরে আধান হচ্ছে কিউ। অভ্যন্তরে আধান সমান হচ্ছে কিউ। ওকে। বক্রতলে, বক্রতল দিয়ে নির্গত মোট ফ্লাক্স সমান, ধরো বলে দিচ্ছে ফাই। বক্রতল দিয়ে নির্গত, এই যে বক্রতল দিয়ে যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেটা বলে দিচ্ছে ফাই। প্রশ্ন হচ্ছে যে কোনো একটি এই দুই দিকের যে কোনো একটি দিকে দুই প্রান্তের
যে কোনো একটি দিকে কত ফ্লাক্স নির্গত হবে? আমি কি প্রশ্নটা বোঝাতে পারলাম? প্রশ্নটা কি বোঝাতে পারলাম? একটা কিউ আধান আছে, একটা চোঙ আছে, ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের মধ্যে কিউ আধান দিয়ে দুই দিকে আমরা দরজা বন্ধ করে দিলাম, সব ক্লোজড। এবার এইগুলো ক্লোজড, এইদিকে তো বক্র মানে ক্লোজড। নিয়ে বলা হলো এই কার্ভ যে সারফেস, সেখান দিয়ে যে ফ্লাক্স গেছে ফাই। এবার প্রশ্ন করেছে যে এই যে সারফেস গুলো আছে, এন্ড সারফেস, এই এন্ডের যে কোনো একটিতে কত ফ্লাক্স নির্গত হবে? ফ্লাক্স কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো বলো কি হবে? নো, ওই সমস্ত খুব কঠিন ক্যালকুলেশনে আমরা না গিয়ে গস থিওরেমটাকে অ্যাপ্লাই করলে কেমন হয় সেটা একটু ভেবে দেখ। এটা বদ্ধতল, হ্যাঁ কি না? একজন বলেছে জিরো, নীলিমা সম্ভবত বলেছে জিরো, তাই তো নাকি? হুম, তোমরা ভেবে বলো। এটা তো ধরে নাও বদ্ধতল, এটা হচ্ছে বদ্ধতল। এবার বলো এর মধ্যে যদি কিউ আধান থাকে, চারিদিকে নেট ফ্লাক্স কত বেরোবে? গাউস কি বলেছে? কত ফ্লাক্স বেরোবে চারিদিকে সব মিলিয়ে? গাউস বলেছে তাই, তাই হবে। তাহলে গাউস বলেছে যে নেট নির্গত ফ্লাক্স সমান হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। তার মধ্যে তার মধ্যে এটা একদম মোটামুটি সেন্টারে আছে। তার মধ্যে এই এই যে দুটো সারফেস আছে, বক্র সারফেসে গোল সারফেসটা বেরিয়ে গেছে ফাই। তাহলে নেট এইটা টোটাল, এটা হচ্ছে টোটাল। টোটাল ফ্লাক্স হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। তার মধ্যে কার্ভড সারফেসে বেরিয়েছে, কার্ভড সারফেসে কতটা বেরিয়েছে? ফাই পরিমাণ। তাহলে বেঁচে থাকলো কতটা? রেস্ট ফ্লাক্স কতটা হবে যতটা বেঁচে আছে? কিউ বাই ইপসাইলন নট মাইনাস ফাই। এই যে রেস্ট ফ্লাক্স, সেটা তো এই দুই প্রান্ত দিয়ে বেরোবে সমান সমান করে। তার মানে একটা দিক দিয়ে এই যে রেস্ট ফ্লাক্সটা কিউ বাই ইপসাইলন নট মাইনাস ফাই, এটা দুই প্রান্তের দুই দিক দিয়ে বেরোবে। তার মানে তাহলে এই কিউ বাই ইপসাইলন নট মাইনাস ফাই পরিমাণ ফ্লাক্স দুই প্রান্ত দিয়ে সমানভাবে নির্গত হবে। অবশ্যই প্রশ্নে উল্লেখ করা উচিত ছিল, প্রশ্নে এটা বলা উচিত ছিল যে কিউ আধানটি কেন্দ্রে আছে, মানে তোমার দুই প্রান্তের মধ্যবিন্দুতে আছে। এটাও কিন্তু অ্যাড করা উচিত ছিল। তাহলে দুই প্রান্ত দিয়ে যদি যায়, তাহলে এক প্রান্ত দিয়ে কত যাবে? হাফ হয়ে যাবে। অতিক্রান্ত ফ্লাক্স সেটা সমান হবে হাফ অফ যেটা বেঁচে আছে কিউ বাই ইপসাইলন নট মাইনাস ফাইভ। এটা হবে। কি বোঝা গেল না? বোঝা গেল না? সে তুই বুঝতে পেরেছিস? আর সবাই রায়
নম্রতা, বিনিতা, অর্পিতা, প্রীতম। প্রীতম ঘুমিয়ে গিয়েছে। যাই হোক, ওকে, বুঝতে পেরেছি না পারিসনি? ঠিক আছে, নেক্সট। নেক্সট প্রবলেমটা যদি আমরা বলি, কিছু প্রবলেম ছোটখাটো আমরা করি, তাহলে বুঝতে পারবো যে গাউস এত ইম্পর্টেন্ট কেন। ধরে নাও এখানে একটা কিউ, একটা আধান আছে, ঠিক? এবার এর a/2 দূরত্বে একটা স্কোয়ার রাখলাম। এটা হচ্ছে একটা স্কোয়ার। স্কোয়ারটা দেখতে কিরকম? স্কোয়ারটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে কিউ আধান থেকে a/2 দূরত্বে আমি একটা স্কোয়ার রেখেছি, সেই স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। প্রশ্ন হলো যে এই স্কোয়ারটি দিয়ে এই স্কোয়ারের মধ্য দিয়ে অতিক্রান্ত নেট ফ্লাক্স কত? ফ্লাক্স কত? বাইরে যদি থাকে, ভেতরে করার চেষ্টা করো। বদ্ধ তল তো নয়, ওটা তো একটা তল। আমরা জানি বদ্ধ তলটা যদি বাইরে থাকে তাহলে জিরো হবে, বদ্ধ তলে জিরো হয়। একটা খোলা তলে কি হয় তা তো আমরা জানি না। খোলা তলে কি হয় তা তো জানি না। গাউস যেটা বলেছে সেটা হচ্ছে একটা বদ্ধ তলের বাইরে যদি আধান থাকতো তাহলে সেই আধানের জন্য ওই বদ্ধ তলে নেট ফ্লাক্স জিরো হতো। কি করে বললে? ভেরি গুড, ভেরি 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 গুড, ভেরি ভেরি গুড। দেখো, যারা যারা এখনো ভাবনি তাদের জন্য আমি বলে দিই, খুব ভালো। দেখো, এইটা হচ্ছে একটা আধান, কেমন সিস্টেমেটিক দিয়েছি দেখো। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে a/2, আর যে এইটা দিয়েছি তার আবার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। এইগুলো a। তাহলে একটা a/2 আবার a মানে একটু বড় হবে, এরকম a দিয়েছি। তাহলে দেখো, এই দিকেও যদি আমি আবার a দৈর্ঘ্যের যদি একটা দৈর্ঘ্য যদি এরকম করে টেনে নিই, এদিকেও তো একটা দৈর্ঘ্য টেনে নিতে পারি। এরকম করে আমি একটা ঘনক এঁকে নিতে পারি, যে ঘনকের কেন্দ্রে কিউ আধান আছে। তাহলে কেন্দ্রে যদি কিউ আধান থাকে তাহলে ঘনকের চারপাশে কটা তল থাকবে গো? এইটা কেন্দ্র হয়ে যাবে ধরে নাও। এটা কিউ আধান আছে। তার মানে আমি যেহেতু খুব বাজে ছবি আঁকি তার জন্য আমাদের বাজে বাজে ছবি হচ্ছে। এরকম ধরে নাও হবে, যার মধ্যে এইখানে আছে তোমার কিউ আধান, আর এই তলটা তোমার বলা ছিল, এই কালো কালারের জিনিসটা আমাদের বলা ছিল। বাদবাকি এই ডিসটেন্সটা হচ্ছে a/2। তাহলে এই তল থেকেও তো এই ডিসটেন্সটা হবে a/2। সব দিক দিয়েই a/2 হবে। তাহলে এই ঘনকটা কিন্তু হচ্ছে বদ্ধ তল। তাহলে এই বদ্ধ তলে মোট ফ্লাক্স হবে, মোট তড়িৎ ফ্লাক্স হবে সমান হবে q/ε0। এবার এই যে বদ্ধ তল, এই যে বদ্ধ তল, সেই বদ্ধ তলের 6টা তল। তাহলে মোট 6টি তলে সমানভাবে গেছে এই দুটো q/ε0টা। তাহলে প্রতিটি তলে
প্রতিটি তলে কত হবে? 1/6 অফ মোট তড়িৎ ফ্লাক্স। তার মানে হবে Q/6 ε0। বুঝেছো না বুঝোনি? হ্যালো 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 হ্যালো, একটু বলো, আওয়াজ দাও। বুঝতে পেরেছো না পারোনি? আর দুটো প্রবলেম করেই ছেড়ে দেবো। আর সবাই ওকে। নেক্সট নেক্সট প্রবলেম, এটা খুব কমন প্রশ্ন। ধরে নাও এখানে একটা ঘনক ছোট করে আঁকাই আছে। এই ঘনকের কেন্দ্রে একটা, এই এক কর্নারে একটা কিউ আধান আছে। তাহলে ঘনকটির একটি এজ মানে আহ কি বলবো এটাকে, শীর্ষবিন্দুতে, একটি শীর্ষবিন্দুতে কিউ আধান আছে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ঘনকটির মধ্যে দিয়ে মোট কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে? বলো। ওয়াই? একদম তাই, ভেরি ভেরি গুড, ভেরি গুড। দেখো এই যে কিউ আধানটা আছে, এইটাকে এইদিকে একটা কিউব দিলাম ধরে নাও, আঁকবো কি করে বুঝতে পারছি না। এইদিকে একটা ধরে নাও কিউব দিলাম, আবার এই সাইডে একটা দিলাম। তোদের মতন আঁকতে পারি না রে। এরকম একটা কিউব দিলাম, সামনে দুখানা কিউব দিলাম, এই ধরো হলো। তাহলে এর এই করে করে আবার নিচে চারখানা কিউব দিতে হবে। চারটে কিউব দিলে তবেই সেন্টারে এই কিউবটাকে পুরো ঢেকে একটা তোমার বড় কিউব তৈরি হবে। তখন কতগুলো কতগুলো তোমার, দেখো ভালো করে ভেবে, আটটা, আটটা কিউব এরকম লাগছে আমার। কটা কিউব লাগছে? এরকম কটা কিউব লাগছে? 1 পিস, 2 পিস, 3 পিস, মানে উপর থেকে দেখলে এইদিকে 3 পিস, 4 পিস, আর নিচে এরকম 4 পিস। 1 2 3 4, তাহলে 8খানা ওরকম কিউব দিলে এই কর্নারের এইদিকে একটা কিউব দেবো। তারপর দেখতে যেরকম হবে, ওপর থেকে দেখলে টপ ভিউ যেটাকে আমরা বলবো, টপ ভিউ যদি দেখি, তাহলে এরকম 4খানা কিউব থাকবে যার এখানে আধানটা আছে। টপ ভিউ, এখানে এই কিউবটা কেবল দেওয়া ছিল, এইটা কেবলমাত্র প্রদত্ত ছিল। তাহলে এরকম করে আরো 3টে অ্যাড করলে তাহলে 4খানা হলো। 4খানা যদি করো তাহলে দেখবে যে এই 4খানার যে কিউব, এখানে যদি আমি এর সাইড ভিউ দেখি, সাইডে ভিউ করি, তাহলে দেখবো এইখানে আধানটা রয়েছে দুটো, এদিকে দুটো, আর এইদিকে দুটো আছে, ঠিক আছে? তার এখানে আধান আছে, তাহলে এইটাকে ঢাকতে গেলে নিচে আবার 4খানা লাগবে, এরকম 4খানা লাগবে নিচে। টোটাল আমার 8খানা এরকম কিউব লাগবে, তবেই কিন্তু আমি এটাকে ঢেকে ফেলতে পারবো। এরকম করে ওইদিকে 4খানা, তাহলে এখানে একটা কিউব, এখানে একটা কিউব, এখানে একটা কিউব, এখানে একটা কিউব, 4টে, আর এই প্রান্তে 4টে। তাহলে 4 4 মোট 8টি কিউবের দরকার। 8টি কিউব দিয়ে আধানটি ঢাকা সম্ভব, আধানটিকে ঢেকে দেওয়া সম্ভব। তার মানে 8টি কিউব দিয়ে কতটা যাবে ঢেকে দিলে বদ্ধতল হয়ে গেল?
এই ঢেকে দেওয়া হলো মানেই বদ্ধ তল হলো। আর যেই বদ্ধ তল হবে, ভেতরে আধান আছে, সঙ্গে সঙ্গে গাউসকে আমরা স্মরণ করব। তাহলে 8টি কিউব যেটা আছে তার মধ্যে দিয়ে মোট ফ্লাক্স হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। তাহলে প্রতিটি কিউব যদি আমি বলি তাহলে 1/8 অফ কিউ বাই ইপসাইলন নট। তার মানে হচ্ছে কিউ বাই 8 ইপসাইলন নট। ভেরি গুড, প্রতিটি কিউবের মধ্যে দিয়ে বলেছি। নেক্সট, যদি প্রিভিয়াস প্রবলেমটাতেই প্রিভিয়াস প্রবলেমটাতেই আমরা প্রিভিয়াস প্রবলেমটাকেই আমরা কন্টিনিউ করছি। এই প্রবলেমেই যদি তোমার বলা থাকতো যে এই যে কিউ আধান, কি বাজে আঁকলাম, ধরে নাও একটা এঁকে দিয়ে আঁকা তো, এই একটা কিউ আধান, এখানে ধরে নাও কিউ আধান আছে। এই কিউ আধানের জন্য এই যে সারফেস, এই তলে এই তলে মোট নির্গত ফ্লাক্স কত হবে? ও হো হো, সে যদি বল, ঘুম চলে এলো, বলো। কেন কেন কেন? বলুন কেন? না, দুটো ঘন নিলে কি করে? আগের বারই দেখ একই প্রিভিয়াস প্রবলেম তো, আগের বার তো একই প্রবলেম নিলাম, 8খানা ঘনক লেগেছিল ওকে ঢাকতে, একই না? ভেরি গুড, এটা হবে আনসার হবে। সে যদি তুই কোন জায়গায় মিস করলি বুঝতে পারছিস? কিউ বাই 24 ইপসাইলন নট হবে। কেন গো? কারণ 8খানা কিউব তো অলরেডি লেগেছিল। 8টা কিউব যেটা লেগেছিল তার প্রতিটা সারফেসে কটা করে তল আছে? 4টে করে। এই সারফেসে কটা তল থাকবে? কটা স্কোয়ার থাকবে? 4খানা। এই সারফেসে কটা স্কোয়ার থাকবে? 4খানা। তাহলে এরকম প্রতিটা স্কোয়ারে 8খানা দিয়ে, 1 2 3 4, এখানেই দেখ 8খানা কিউব আছে। এ একটা কিউব, এ একটা কিউব, এ একটা কিউব, এ একটা কিউব, 4খানা। 1 2 3 4 5 6। আর এইদিকে দেখ ওই কর্নারে যেটা আছে 7, আর নিচে একখানা ওই কর্নারে থাকবে 8খানা কিউব। তার মধ্যেখানে আছে তোর আধান, কিউ আধানটা এই মধ্যেখানে কোথাও আছে। এবার সেই কিউ আধানটা যেহেতু কেন্দ্রে আছে, তার সাপেক্ষে প্রতিটা সারফেসের যে সেন্টার সব কিন্তু একই ডিস্টেন্সে আছে, সব একই ডিস্টেন্সে আছে। তাহলে আমাকে দেখতে হবে কটা এইরকম তল আছে। এরকম তল কটা হবে? এরকম তল প্রতিটা পৃষ্ঠে 4খানা করে। তাহলে এই স্কোয়ার গুলো প্রতি পৃষ্ঠে প্রতি পৃষ্ঠে 4টি করে। কটা পিঠ? ঘনকের বড় ঘনকের কটা পিঠ হবে? মোট 6টা, 6টি তল। তাহলে প্রতিটি পৃষ্ঠে যদি 4খানা করে হয়, তাহলে মোট তল সংখ্যা কত হবে? মোট তল সংখ্যা হবে 6 4 24 পিস। 4খানা 4খানা করে তোমার থাকছে পিঠ। এরকম যে কিউব, বড় কিউবটা তৈরি হলো তার 6খানা পিঠ, প্রতিটা পিঠে 4খানা করে সারফেস। 6 4 24টা সারফেস। প্রতিটা সারফেসের যে কেন্দ্রবিন্দু, সেখান থেকে কিউ আধানের দূরত্ব একই। তাই আমরা বলতে পারি প্রতিটা সারফেস দিয়ে সমান 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 ফ্লাক্স নির্গত হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 24টি তলের তলের কেন্দ্র থেকে কিউ আধানের দূরত্ব একই। তাহলে 24টি তল দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স কত? কিউ বাই ইপসাইলন নট, কারণ ওটা বদ্ধ। তাহলে একটি তল দিয়ে মোট ফ্লাক্স কত হবে?
1/24 ইন্টু কিউ বাই এপসাইলন নট। তার মানে হচ্ছে অ্যান্সার যেটা আমরা পাবো সেটা হচ্ছে কিউ বাই 24 ইপসাইলন নট। নেক্সট প্রবলেম, আমি এবার এই বলো 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 বলো। দাঁড়া, কিউব আছে তোর কাছে, রুবি কিউব ধরে নে। আমি বলছি এই যে ছোট্ট একটা কিউব, এই ছোট্ট একটা কিউব, এই কিউবের পাশে আর একটা কিউব বসালে ধর সিমিলারলি, তো কপি পেস্ট করতে পারছি না, সিমিলারলি আর একটা কিউব বসালি। ধর তোরা যারা ভালো আঁকিস তারা গাল দিস না। এইদিকে দীপাঞ্জন, দীপাঞ্জন খেতে পালিয়েছে। চারখানা হলো, এটা বুঝতে পারছিস? চারখানা হলো। এবার কোথায় আধানটা ছিল বল, লোকেট কর। একদম এই জায়গাটায় ছিল। তাহলে এই আধানটার নিচের দিকটা হাফ খোলা থাকবে না? নিচেও তো আরো চারখানা লাগবে এরকম, লাগবে না এরকম কিউব? তাহলে কটা, কটা তোর এরকম বড় যে কিউব হলো, তার প্রতিটা তল তুই দেখ, প্রতিটা তল দেখ কতগুলো স্কোয়ার আছে। একটা দুটো তিনটে চারটে, প্রতিটা তল যদি আমি দেখি এরকম দেখতে হবে, চারখানা করে স্কোয়ার আছে। এরকম কটা তল আছে? একটা তল, দুটো তল, তিনটে তল, এইদিকে চারটে তল, ওই পিছনের দিকে পাঁচটা, নিচে একটা, ছটা, ছটি তল। প্রতিটা তলে কটা করে? 4 পিস করে। তাহলে 6 4 মোট কতগুলো হচ্ছে? 6 × 4 = 24 পিস। বোঝা গেল না বোঝা গেল না? ভালো করে সবাই ভেবে নিও একবার। নেক্সট এন্ড লাস্ট প্রবলেম। আজকে আমি যেহেতু এই অ্যাপ্লিকেশনটা করালাম না, অ্যাপ্লিকেশন গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন করাতে গেলে আমাদের অনেকটা টাইম লাগবে। আমি যদি কোনোভাবে পারি, তোমাদের পরীক্ষা হওয়ার পরেই সেটাকে আমরা ডিসকাস করব। এই লাস্ট প্রবলেমটা আমরা দেখি। ধরে নাও এই হচ্ছে একটা অর্ধগোলক আছে একটা, আর ব্যাসার্ধের অর্ধগোলক। কিরকম? এরকম। যার ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর, আর তড়িৎ ক্ষেত্র আছে এই দিক বরাবর। এই অর্ধগোলকটা কিন্তু নিচে ফাঁপা, নিচে কিছু নেই, করায়, উল্টানো করায়। এটার এক্সাম্পল হচ্ছে উল্টানো, উল্টানো করায় যেমন হয় সেরকম উল্টে দিয়েছে, এরকম হচ্ছে তড়িৎ ক্ষেত্র এইদিকে আছে। প্রশ্ন হচ্ছে করায়ের বা অর্ধগোলকটির, অর্ধগোলকটির বক্রতলে মোট ফ্লাক্স কত? বলো। এটা লাস্ট প্রবলেমের, এটা হচ্ছে পার্ট এ, এর পরেরটা হবে পার্ট বি। আর কারোর কোনো অ্যান্সার আছে? একজন বলছে জিরো। কেন জিরো বলছো দীপাঞ্জন? কোথায় 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 ঢুকছে কোথায় বেরোচ্ছে বল? নিচেটা তো ফাঁপা, ফাঁপা, নিচেটা তো ফাঁকা। আর শুধু বক্রতলে বলেছি দেখ,
তুই যেটা বলেছিস সেটা ঠিক। যদি পুরো আমি গোলক নিতাম, মানে পুরো যদি নিচেরটাও আমরা সিল করা থাকতো, এবং যদি আমি বলতাম যে পুরোটার মধ্যে দিয়ে কত যায় বলো, তাহলে জিরো হতো। তার মানে জিরো অপশনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। বল- বলো কিউ বাই, বুদ্ধি কাটিয়েছে, কিউ বাই টু ইপসাইলন নট বলেছে। এখানে তুমি দেখো কিউ কোথায়, কিউ কি দেওয়া আছে প্রবলেমে? কিউ কি আমাদের প্রবলেমে দেওয়া আছে? তার মানে না, মধ্যবিন্দুতে কোথাও আমি কিউ বলিনি। আর মধ্যবিন্দুতে যদি কিউ একা থাকে, তার জন্য তড়িৎ ক্ষেত্র এরকম সুষম হবে না। হবে কি? হ্যাঁ, ফাঁপা যেহেতু বলেছে, সেহেতু টু মাল্টিপ্লাই করতে হতে পারে। তাহলে আর একটা অপশন এলো, ই ইন্টু টু পাই আর স্কোয়ার। কোনটা হবে? এটাকে আমরা মানলাম না, প্রিয়ন্তনের এই জিনিসটাকে মানলাম না, সেই জন্য এটাকে পার্ট এ বলেছি। তুমি দেখতে পাবে পার্ট বি তে তোমার প্রশ্নের অ্যান্সার পাবে, এটাকেও আমরা মানলাম না। কারণ এখানে কোনো আধান দেওয়া নেই, এখানে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে। তার মানে ফ্লাক্স বার করতে গেলে আমাদের একমাত্র উপায় হচ্ছে জাস্ট গাউসের উপপাদ্যর আগে পর্যন্ত যে আমার ফর্মুলা, সেই ফর্মুলা ব্যবহার করা। এখানেই মজা। এখানে দুটো অপশন তোমাদের কাছে আছে, একটা হচ্ছে ই ইন্টু টু পাই আর স্কোয়ার, আর একটা হচ্ছে ই ইন্টু পাই আর স্কোয়ার। এই দুটোর মধ্যে কোনটাকে চুজ করবে? কড়াইটা কিন্তু ফাঁপা, এইদিকে তড়িৎ ক্ষেত্র, এর ব্যাসার্ধ হচ্ছে আর। অ্যান্সার হবে এটা। তার কারণ বক্রতল বক্র যাই হোক না কেন, এর প্রজেক্টেড এরিয়া, অ্যাকচুয়ালি নেট এরিয়া হচ্ছে কিন্তু এই বক্রতলটা থেকে এই যে এই সারফেস এরিয়া যেটা হবে, আমরা তো জানি ফাই ইকুয়াল টু হচ্ছে ই ডট এস। ডট প্রোডাক্ট মানে কি? ডট প্রোডাক্ট মানে হচ্ছে ই ভেক্টরের মান, ই এর মান এবং ই এর ওপর, ই এর ওপর এস এর প্রজেকশন বা অভিক্ষেপ, তাদের গুণফল। এবার এই এর উপর যদি আমি এটার প্রজেকশন ফেলি, তাহলে উপর থেকে এখানে লাইট ফেলতে হবে। তাহলে এই যে তোমার কার্ভেচারটা আছে, এখান থেকে যদি আমরা লাইট ফেলি, তাহলে শুধুমাত্র আমরা এই এরিয়াটাকেই পাবো। এটাই হচ্ছে আমার ইফেক্টিভ এরিয়া, কার্যকরী এরিয়া এটা। এইটাই হচ্ছে অভিক্ষেপ। তাহলে বক্রতল থাকলেই যে টু পাই আর স্কোয়ার করবো, তা কিন্তু নয়। এই পার্টটা কিন্তু বাদ যাবে, এটা ভুল, এটা ভুল। এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এখানে ই এর মান মানে ই, আর কতটা অভিক্ষেপ হবে, অভিক্ষেপ করলে উপর থেকে পারপেন্ডিকুলারলি লাইট ফেলো, নিয়ে দেখো কতটা এরিয়া ই এর ডাইরেকশনে হচ্ছে, ই এর ডাইরেকশন মানে এইটা, এস এর ডাইরেকশনে ওদিকে, তাহলে কতটা এরিয়া অভিক্ষেপে হচ্ছে, সিম্পলি পাই আর স্কোয়ার। তার মানে হোয়াট এভার ইউ হ্যাভ গেসড ইন দ্য ফার্স্ট পয়েন্ট ওয়াজ রাইট। এইটারই আমরা পার্ট বি করে দিচ্ছি, যেটা প্রিয়ন্তন তুমি যেটা বললে সেটাকে আমরা ম্যাচ করাবো। একই প্রশ্ন, সেটা পার্ট ওয়ান পার্ট টু করেছিলাম, এটাও হচ্ছে একই সিমিলার। ফাঁপা অর্ধগোলক, ফাঁপা অর্ধগোলক, এর ক্ষেত্রে আমাদের ধরে নাও এর কেন্দ্রে কি আধান আছে, কেন্দ্রে কি আধান। তাহলে বক্রতলে নির্গত ফ্লাক্স কত হবে? বলো কত হবে?
একদম তাই। কেন? তার কারণ হচ্ছে এই একটা তোমার ফাঁপা গোলক, আর নিচে যদি আরেকটা ফাঁপা গোলক তুমি এর সাথে জুড়ে দাও, তাহলেই এটা হবে বদ্ধতল। আর এখানে যদি কিউ আধান রাখো, তাহলে নেট যেটা বেরোবে চারিদিকে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। কটা গোলক? দুখানা গোলক। আপার গোলক, লোয়ার গোলক। দুটো কেন্দ্র থেকে যেখানে বিন্দু আধান আছে সেখান থেকে একদম সিমেট্রিক্যালি বসানো আছে। তার মানে উপরের গোলকে যতটুকু ফ্লাক্স যাবে নিচের গোলকেও ততটুকু ফ্লাক্স যাবে। তাই দুটি গোলকের মধ্যে টোটাল ফ্লাক্স হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। প্রতি গোলকের মধ্যে ফ্লাক্স হবে হাফ অফ কিউ বাই ইপসাইলন নট, মানে হচ্ছে কিউ বাই টু ইপসাইলন নট। এই অর্ধেক যে গোলক, প্রতি গোলকের মধ্যে একটা গোলকই আমাদের প্রশ্নে বলা আছে। ওকে, এই পর্যন্ত থাক। আজ তোমাদের অনেক রাত্রি জাগিয়ে দিলাম।